This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডে আজকে শুনানি চলছে। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের নজর সেই কারণেই শীর্ষ আদালতের কাজ করায় লালবাজার, যা নিঃসন্দেহে আজকে গুরুত্বপূর্ণ খবর। কলকাতা পুলিশকে তুলোধরা বিচারপতির তিলোত্তমা খুনের দিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে আজকে আদালতে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 30 বছরে এরকম দেখিনি বললেন জাস্টিস পারদিওয়ালা। পুলিশের ভূমিকা নিয়ে চরম উষ্মা প্রকাশ করেছেন বিচারপতি এবং পোস্টমর্টেম শুরু হয় সন্ধে 6:10 কিন্তু রাত 11:30টায় কেন অভিযোগ দায়ের হয়েছে প্রশ্ন সুপ্রিম কোর্টে। এটা কি দায়িত্বশীলতার কাজ? প্রশ্ন তুলল শীর্ষ আদালত। কোন সময় থানায় ডায়েরি হয়েছে, অর্থাৎ কোথাও গিয়ে যে টাইম লাইন, সেটা নিয়ে আজকে বড় প্রশ্ন বিচারপতির। আমি সরাসরি দিল্লিতে নজর রাখবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, দেখো, যে কথা আমরা প্রথম থেকে বলছি যে এই কেস অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ 1990 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত এই প্রায় 34 বছরে মাত্র 46টা ঘটনার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়েছে, যার মধ্যে এই আরজিকরের ঘটনা অন্যতম। আজ সকাল থেকে যে শুনানি পর্ব চলছে, সেই শুনানি পর্বে আমরা যে বিষয়টির দিকে আমাদের নজর রয়েছে যে প্রথম থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ, রাজ্য প্রশাসন, কলকাতা পুলিশের ভূমিকা বারবার ধরে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বোঝার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট। মূলত দুটি পার্টে এক্ষেত্রে প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্টে যে পোস্টমর্টেম রিপোর্ট এসে জমা পড়েছে, সেই পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী রাত 3টে থেকে ভোর 5টার মধ্যে ঘটনা ঘটেছে। ফলত প্রশ্ন উঠে আসছে যে প্রথম কে মৃতদেহ দেখে। প্রথম মৃতদেহ দেখার পরবর্তী ক্ষেত্রে বাড়িতে, অর্থাৎ নির্যাতিতার বাড়িতে যে খবর দেওয়া হয়, সেক্ষেত্রে নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করে জানান যে এক্ষেত্রে একজন তাকে অসুস্থ অবস্থায় নির্যাতিতাকে পাওয়া গিয়েছে এবং প্রাথমিকভাবে তিনি সংজ্ঞাহীন, এমনটা কিন্তু চিকিৎসকরা তারা মনে করেন। অর্থাৎ রিপোর্টে উল্লেখ করা হয় যেখানে একজন নির্যাতিতা কার্যত ক্ষতবিক্ষত অবস্থায় তার প্রায় নগ্ন দেহ উদ্ধার হচ্ছে, সেখানে সেই দেহ দেখে তাকে সংজ্ঞাহীন কেন বলা হলো এবং তার পরবর্তী ক্ষেত্রে তার বাড়িতে বলা হয়েছে তিনি অসুস্থ। যখন তার বাবা মা এসে উপস্থিত হয়েছেন তখন জানানো হয়েছে তিনি আত্মহত্যা করেছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন ভিড় বেড়ে যায় সেই সময় জানানো হয় যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, সেই সামগ্রিক ছবিটা পরিষ্কার হয়। কিন্তু আজ শুনানি পর্বে কোর্ট যে বিষয়টি বোঝার চেষ্টা করে তা হচ্ছে রাত 11টা, 11:30টার সময় এফআইআর দায়ের হয়েছে বলে খবর আসছে এবং তথ্য অনুযায়ী যেটা সামনে আসছে তা হচ্ছে পোস্টমর্টেমের পরবর্তী ক্ষেত্রে আনন্যাচারাল ডেথের রিপোর্ট দায়ের হয়েছে। তা কি করে সম্ভব? অর্থাৎ এক্ষেত্রে দেহ দেখেই কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে এই মৃত্যু কখনোই স্বাভাবিক নয়। তাকে পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ রয়েছে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, যৌন নির্যাতনের যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যা প্রাথমিকভাবে দৃশ্যত যে যা দেখে বোঝা যাচ্ছিল, সেক্ষেত্রে আনন্যাচারাল ডেথের রিপোর্ট কেন পোস্টমর্টেমের পরবর্তী ক্ষেত্রে দায়ের করা হলো, সেই বিষয়টি বারবার ধরে কোর্ট আজকে জানতে চান বা বুঝতে পারেন। কপিল সিব্বল তিনি বারবার ধরে এই প্রত্যেকটা অভিযোগ তিনি অস্বীকার করার চেষ্টা করছিলেন এবং তিনি বলেন যে সিবিআই যেভাবে কার্যত টাইম লাইন ধরে ধরে তারা একটি রিপোর্ট ফাইল করেছে, ঠিক একইভাবে কলকাতা পুলিশও সেই টাইম লাইন ধরে ধরে রিপোর্ট ফাইল করেছে, কিন্তু সেই টাইম লাইনের যাবতীয় সত্যতা, তার বাস্তবতা এবং তা কতটা যুক্তিগ্রাহ্য তা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তদন্তের গতি প্রকৃতি কার্যত কোন দিকে এগোচ্ছে, কোর্টের মনোভাব এক্ষেত্রে কি, তা বিচারপতি পারদিওয়ালার একটি অবজারভেশন থেকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। বিচারপতি পারদিওয়ালা বলছেন যে তিনি তার 30 বছরের পেশাদারি জীবনে পুলিশের ভূমিকা এতটা খারাপ হতে পারে, এতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারে তা তিনি কখনো দেখেননি। ফলত এখান থেকেই বোঝা যাচ্ছে যে রাজ্য প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের ভূমিকা সম্পর্কে এই মুহূর্তে কোর্টের কি মনোভাব। এই মুহূর্তে কোর্টে লাঞ্চ বিরতি চলছে এবং এই বিরতির পরবর্তী ক্ষেত্রে সিবিআই এর রিপোর্ট নিয়ে শুনানি শুরু হবে এবং বারবার ধরে সলিসিটর জেনারেল যে কথা বলছেন যে তারা তাদের হাতে ঘটনার 5 দিন পরে যাবতীয় তথ্য পেয়েছেন এবং এক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা যে হয়েছে তা কিন্তু আগের দিনের শুনানি পর্বেই সলিসিটর জেনারেল তিনি ইঙ্গিত দিয়েছেন। ফলত সিবিআই এর পার্টে যখন শুনানি শুরু হবে তখন কিন্তু
কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সামনে আসবে। আরেকটি বিষয় এক্ষেত্রে আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে, তা হচ্ছে যে ইতিমধ্যেই সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সেই সিআইএসএফ মোতায়েন যে এখনো পর্যন্ত হয়নি তা আজকে আদালতে জানানো হয় এবং সলিসিটর জেনারেল বলেন যে শুধুমাত্র হাসপাতালে সিআইএসএফ মোতায়েন করলে চলবে না, এর পাশাপাশি হোস্টেলেও সিআইএসএফ মোতায়েন করতে হবে। তার কারণ একজন আইনজীবী অভিযোগ করেন যে 70 জনের কাছাকাছি জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নরা তারা আশঙ্কা প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন, তারা তাদের নাম প্রকাশে অনিচ্ছুক, যে তাদের উপরে বিভিন্নভাবে প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে চাপ আসছে। ফলত কি কারণে এই চাপ আসছে, এই বিষয়টি দেখার রয়েছে জ্যোতির্ময়, যে কি কারণে চাপ এবং এই চাপ কারা দিচ্ছে। এখন লাঞ্চ ব্রেক চলছে, কিছু লাঞ্চ ব্রেকের পরে আমাদের নজর আবারও থাকবে সুপ্রিম কোর্টের দিকে, কারণ সেখানে আজ আরজি কর কাণ্ডে শুনানি চলছে। একটার পর একটা স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কমেন্টগুলো করা হচ্ছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু 14 তারিখ রাতে, অর্থাৎ স্বাধীনতার মধ্যরাতে বলা যায়, যখন সেই হামলা হয়েছিল আরজি কর হাসপাতালের ওপর, তার বেশ কিছুক্ষণ পর সিপি সেখানে পৌঁছানোর পর কি বলেছিলেন শোনাবো। What has Calcutta Police not done? In this case, they have done everything, and I do it. I am saying it under everything under my command. My men have worked day and night to detect this case, to collect evidences. They collect the best of evidences. The main accused has been arrested. I'm angry. I'm extremely angry at what has happened. Sir, is there Why? any case of the We have not done anything wrong. I'm telling you from my core of my heart, from every member of the team, that we have not tried to save anyone.